আচ্ছা, কখনো কি আমরা ভেবে দেখেছি কোনো একটা আইডিয়া বা কোনো খবর সমাজে ঠিক কিভাবে ছড়িয়ে পড়ে? আমরা তো প্রায়ই ধরে নিই যে মিডিয়া যা বলে আমরা সবাই বুঝি সেটাই সরাসরি বিশ্বাস করে ফেলি। কিন্তু ব্যাপারটা কি আসলেই এতটা সহজ? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা যোগাযোগের এক অসাধারণ মডেলের গভীরে যাই। প্রথমেই এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। ধরুন টিভিতে একটা খবর দেখানো হলো বা পত্রিকায় কিছু লেখা হলো। আচ্ছা, যারা যারা এটা দেখছে বা পড়ছে সবাই কি ঠিক একইভাবে ব্যাপারটা গ্রহণ করে, নাকি এর পেছনে আরও জটিল কোনো প্রক্রিয়া কাজ করছে? এই যে সাধারণ ধারণাটা, এটাকেই চ্যালেঞ্জ করেছিল একটা যুগান্তকারী তত্ত্ব। আর সেই তত্ত্বটি হল যোগাযোগের দ্বিধাপ প্রবাহ বা টু স্টেপ ফ্লো থিওরি। প্রায় ১৯৪০-এর দশকে এলিহু কাজ আর পল লাজাসফেল্ডের দেওয়া এই মডেলটা গণমাধ্যমের প্রভাব নিয়ে আমাদের চিরাচরিত ধারণাকে যেন একদম নাড়িয়ে দিয়েছিল। তাহলে থিওরিটা আসলে কি বলছে? খুব সহজ করে যদি বলি, এই তত্ত্ব অনুযায়ী মিডিয়ার বার্তা কিন্তু সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। মানে এর প্রভাবটা আসে একটু অন্য পথে, পরোক্ষভাবে, একটা ফিল্টারের মধ্যে দিয়ে। আর সে ফিল্টার হলেন কিছু বিশেষ মানুষ, যাদের বলা হয় ওপিনিয়ন লিডার বা প্রভাবশালী ব্যক্তিত্ব। চলুন এই দুটো স্টেপকে একটু ভেঙে চুরে দেখা যাক কি হয় আসলে। প্রথম ধাপে টিভি, রেডিও বা পত্রিকার মতো গণমাধ্যম থেকে তথ্যটা সরাসরি যায় অল্প কিছু মানুষের কাছে। এরাই হলেন সেই প্রভাবশালী ব্যক্তি বা ওপিনিয়ন লিডার। এরপর আসে দ্বিতীয় ধাপ। এই ব্যক্তিরা সেই তথ্যটাকে নিজেদের মতো করে বোঝেন, ব্যাখ্যা করেন আর তারপর তাদের পরিচিত মহলে বা বৃহত্তর সমাজে ছড়িয়ে দেন। সুতরাং তথ্যের প্রবাহটা এক লাফে নয়, বরং দুটো ধাপে ঘটছে। তো এই পুরো খেলাটায় প্লেয়ার কারা? মোটামুটি তিনটে পক্ষ আছে। প্রথমত গণমাধ্যম, যারা বার্তাটা তৈরি করছে। দ্বিতীয়ত প্রভাবশালী ব্যক্তিরা, যারা বার্তাটা গ্রহণ করে ফিল্টার করছে। আর সবশেষে হল সাধারণ জনগণ, যারা চূড়ান্তভাবে এই প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমেই বার্তাটা পাচ্ছেন। থিওরি তো অনেক বোঝা হলো, কিন্তু রিয়েল লাইফে এটা কিভাবে কাজ করে? চলুন কয়েকটা দারুণ উদাহরণ দেখি, তাহলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। শুরু করা যাক রাজনীতি দিয়ে। নির্বাচনে মিডিয়ার ভূমিকা তো অসংখ্য, কিন্তু ভোটারদের সিদ্ধান্ত কি শুধু টিভির খবর দেখেই হয়? দেখুন ব্যাপারটা কিভাবে ঘটে। ধরুন একটা পলিটিক্যাল পার্টি তাদের ইশতেহার টিভিতে ঘোষণা করল, এটা হলো ফার্স্ট স্টেপ। এরপর এলাকার কোনো সম্মানিত শিক্ষক বা প্রভাবশালী স্থানীয় নেতা, যাকে সবাই বিশ্বাস করে, তিনি সেই ইশতেহারটা ভালোভাবে বুঝে তার আশেপাশের মানুষদের কাছে নিজের মতো করে সহজ করে ব্যাখ্যা করলেন। এটা হলো সেকেন্ড স্টেপ। ফলে কি হলো? সাধারণ মানুষ কিন্তু সরাসরি টিভির খবরের চেয়ে তাদের বিশ্বস্ত নেতার কথাতেই বেশি প্রভাবিত হচ্ছে। আচ্ছা, রাজনীতি তো গেল, এবার আসি মার্কেটিং বা বিজ্ঞাপনের দুনিয়ায়। এখানেও কিন্তু এই তত্ত্বটা দারুণভাবে খেটে যায়। ভাবুন তো, একটা ব্র্যান্ড নিউ গাড়ির বিজ্ঞাপন টিভিতে এলো। অনেকেই হয়তো দেখল, কিন্তু সাথে সাথে কি কেনার জন্য দৌড় দেয়? না, অনেকেই অপেক্ষা করে তাদের প্রিয় কোনো ইউটিউব রিভিউয়ার বা গাড়ি বিশেষজ্ঞের পর্যালোচনার জন্য। এখানে সেই ইউটিউবারই হলেন ওপিনিয়ন লিডার। তার একটা পজিটিভ রিভিউ সাধারণ দর্শকদের গাড়িটা কেনার ব্যাপারে দারুণভাবে আগ্রহী করে তোলে। আর শেষ উদাহরণটা জনস্বাস্থ্য নিয়ে। এখানে কিন্তু সঠিক ইনফরমেশন মানুষের জীবন বাঁচাতে পারে। যেমন ধরুন, সরকার থেকে রেডিও টিভিতে ক্যাম্পেইন চালানো হলো যে ম্যালেরিয়া থেকে বাঁচতে মশারি ব্যবহার করুন। কিন্তু প্রত্যন্ত গ্রামের মানুষ হয়তো সেই বার্তার গুরুত্বটা পুরোপুরি বুঝবে না, যতক্ষণ না তাদের এলাকার স্বাস্থ্যকর্মী বা ডাক্তার এসে তাদের বুঝিয়ে বলেন। এখানে স্বাস্থ্যকর্মীরাই হলেন সেই প্রভাবশালী ব্যক্তি, যাদের কথায় ভরসা করে মানুষ একটা নতুন স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলে। এতক্ষণে আমরা বুঝলাম যে থিওরিটা কিভাবে কাজ করে, কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা জেনে আমাদের লাভ কি? কেন এটা এত ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট? এই পরোক্ষ প্রভাবের ধারণাটা যোগাযোগের জগতে এতখানি গুরুত্বপূর্ণ কেন? আসলে এই থিওরিটা আমাদের কয়েকটা খুব জরুরি জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রথমত, এটা দেখায় যে মিডিয়ার পাওয়ারটা কিন্তু সবসময় ডিরেক্ট না, বরং বেশিরভাগ সময়ই পরোক্ষ। দ্বিতীয়ত, এটা প্রভাবশালী ব্যক্তিদের গেটকিপার বা তথ্য ছাঁকনির ভূমিকাটা স্পষ্ট করে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা প্রমাণ করে যে মানুষের মতামত তৈরিতে ব্যক্তিগত সম্পর্ক আর বিশ্বাস কতটা শক্তিশালী একটা ফ্যাক্টর।
কিন্তু এখানে একটা বিশাল প্রশ্ন চলে আসে। প্রায় ৮০ বছর আগের একটা থিওরি আজকের এই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের যুগেও কি একইভাবে খাটে? এই পার্থক্যটা একটু খেয়াল করা যাক। দেখুন, আগেকার দিনে কি হতো, হাতে গোনা কয়েকটা টিভি চ্যানেল বা পত্রিকা ছিল। তথ্যটা তাদের কাছ থেকে প্রভাবশালী ব্যক্তিদের কাছে যেত, তারপর সাধারণ মানুষের কাছে। কিন্তু এখন তো যে কেউ কন্টেন্ট ক্রিয়েটর, যে কেউ সরাসরি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তথ্যের প্রবাহ এখন আর শুধু ওপর থেকে নিচে নয়, বরং পাশাপাশি বা নিচ থেকেও উপরে যেতে পারে। আর এ কারণেই থিওরিটার কিছু সীমাবদ্ধতাও এখন স্পষ্ট। যেমন ধরুন, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা অনেক সময় সরাসরি তাদের ফলোয়ার্সদের প্রভাবিত করে, সেখানে দ্বিতীয় কোনো ধাপের দরকারই হয় না। আবার এমনও তো হতে পারে যে প্রভাবশালী ব্যক্তি যখন কোনো বার্তা ব্যাখ্যা করছেন, তখন মূল বার্তার অর্থই হয়তো বদলে গেল, বা তাতে তার নিজস্ব মতামত মিশে গেল। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? হ্যাঁ, কিছু সীমাবদ্ধতা আছে, ঠিক। কিন্তু তার মানে এই না যে থিওরিটা পুরোপুরি বাতিল হয়ে গেছে। বিশেষ করে রাজনৈতিক প্রচারণা, স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন বা কোনো নির্দিষ্ট কমিউনিটিতে বার্তা ছড়ানোর ক্ষেত্রে এটা এখনও অত্যন্ত কার্যকর একটা মডেল। এটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তি যতই এগিয়ে যাক না কেন, মানুষের সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিগত বিশ্বাস আর সামাজিক সম্পর্কের ভূমিকা আজও অমলিন। যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। আমাদের সবার জীবনেই কিন্তু এমন কিছু মানুষ থাকেন যাদের কথা আমরা খুব মন দিয়ে শুনি, যাদের মতামত আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। তারা হতে পারেন কোনো শিক্ষক, পরিবারের বড় কেউ, কোনো বন্ধু, বা এমনকি কোনো অনলাইন ব্যক্তিত্ব। এই প্রভাবশালীরা কারা তা নিয়ে ভাবলেই হয়তো যোগাযোগের এক গভীর সত্য উন্মোচিত হয়।